এর আগে আপনাদের দেখিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়, সেখানে গিয়ে ভুল চিকিৎসায় এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার একরত্তি মেয়ের হাত বাদ যাওয়ার অভিযোগ সেই সেবাশ্রয় ভুল চিকিৎসা এবং গাফিলতির অভিযোগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন। সেবাশ্রয় চিকিৎসায় এক শিশুকন্যার হাত বাদ যায়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছোট্ট কৃতি মান্নার পরিবারের। অভিষেকের ধাপ্পাবাজির শিকার একরত্তি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌভিক, এই ছোট কৃতির পরিবার তারা ঠিক কি অভিযোগ করছেন, কি বক্তব্য তাদের? দেখো, অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে যে সেবাশ্রয় আমরা দেখছি, যে সেবাশ্রয় মানুষ কিভাবে যে চিট হয়েছে এক কথায় বলা যেতে পারে। কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম যে এক মহিলার পা বাদ গেল, এবং এই যে কৃতি মান্নার পরিবার, এই পরিবার কিন্তু অনেক দিন ধরে, মানে আমরা বিগত দিনে কিন্তু সেই খবরও করেছি, কৃতি মান্না যখন অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছিল যে তার এই বাচ্চার যে ইভিএম রোগ, সেই দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য, এবং তারা কিন্তু অন্যান্য জায়গা থেকে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনের কাছ থেকে একটা আর্থিক সাহায্য নিয়ে বাচ্চাটির অনেক কষ্ট করে চিকিৎসা করাচ্ছিল। এবং তারা যখন জানতে পেরেছিল যে এরকম সেবাশ্রয় বলে একটি ক্যাম্প হচ্ছে, যেখানে অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিচ্ছে বিভিন্ন লোকের চিকিৎসার জন্য, তখন যখন তারা গেছিল সেই সময় কিন্তু অভিষেক ব্যানার্জি একেবারে এদের এই বাচ্চাটার পুরো দায়িত্ব নেয় এবং তাকে বলে যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এই বাচ্চার সমস্ত দায়িত্ব, শুধু যে ট্রিটমেন্ট এমনটা নয়, তার পড়াশোনার দায়িত্ব পর্যন্ত অভিষেক ব্যানার্জি নিয়েছিল। এবং তাকে বলেছিল, সেই ছবি দিয়ে সংকল্প নামে অভিষেক ব্যানার্জির একটি সংকল্প বই বেরিয়েছিল, তার মধ্যে এই বাচ্চাটির পরিবারের ছবিও ছাপানো হয়েছিল। এমনকি সেই ছাপানো কোনো পারমিশন কিন্তু তাদের পরিবারের কাছ থেকে নেওয়া হয়নি। শেষমেশ তাদেরকে পাঠানো হলো কোথায়? আরজিকর হসপিটালে। এবং এই কৃতি মান্না এবং তার বাবার যে মায়ের বক্তব্য যে যখন সরকারি হসপিটালে পাঠাবে, সেই সরকারি হসপিটাল তো এরা বিভিন্ন জায়গায় গেছে, যদি নার্সিং হোমের ব্যবস্থা করতো তাহলে হতো। এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা। একটা কথা বলাই যায়, একেবারে অভিষেকের ধাপ্পাবাজির শিকার এই ছোট্ট একরত্তি মেয়েটি। আপনাদের শোনাই এই কৃতির বাবা মা তারা কি অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শুনুন। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। আমরা ভাবতেই পারছি না যে উনি এরকম একটা অসহায় বাচ্চা, যার এত বড় একটা কঠিন রোগ, বিরল রোগ, মানে এটা কোটি কোটি বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চা দেখা যায়, এরকম রোগ দেখেও যে উনি যে মুখ ফিরিয়ে নেবেন, সেটা মানে আমার ভাবার বাইরে। আমরা সাধারণ মানুষের কাছে যখন সাহায্য চাইতে যাচ্ছি, তখন বলছে তোমাকে তো অভিষেক ব্যানার্জি সাহায্য করছে, আজ পেপারে দেখলাম তোমাদের পুরোপুরি সাহায্য করেছে, এরকম ফটো দেখলাম, তারপরে একটা বইয়েও তোমাদের দিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও তোমাদের দিয়েছে, তা তোমরা মিথ্যে কথা বলছো কেন? আমাকে ওখান থেকে জানানো হলো আপনি একটা অভিষেক ব্যানার্জিকে একটা চিঠি লিখুন। চিঠিও দেওয়া হলো। উনি চিঠি দেখার পরে উনি বলেছেন আমি এই বাচ্চার জন্য কিছু করব না, সরাসরি আমাকে বলেছেন। গাড়ি করে এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেলেন ওই অভিষেকের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, অভিষেকের সঙ্গে যখন দেখা হলো, অভিষেক ব্যানার্জি তখন বলছে যে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার, এর পড়াশোনার দায়িত্ব আমার। তখন বলতে ওই কথা শোনার পরে, যখন একটা এমপি এরকম কথা বলছে, ওই কথাটা শোনার পরে তখন আমাদের মনের মধ্যে একটু সাহস হয়েছে। তারপর যখন এরকম দিন যায়, যখন ওই অফিসে যাই, ওইখান থেকে দেখি না দুর্ব্যবহার শুরু হয়ে যায় আমাদের সঙ্গে। ওই কালীঘাটের রং দোকানের ওপরে একটা অফিসার, ওখানে দুর্ব্যবহার শুরু করে। শান্তনু সেন, অয়ন ঘোষ দস্তিদার, এরা দুর্ব্যবহার শুরু করে। একটা সময় এরমও বলে দেয়, যান বাচ্চার জন্য কিছু এখানে হবে না, যান চলে যান, এরমও বলেছে ওই শান্তনু সেন। শুধু এখানে প্রচার করার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন, আমি এইটুকানি পুরো দুবার ওখানে যাওয়ার পরে বুঝে গেছি। উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন। অভিষেক ব্যানার্জির কথা বলে আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছি, সঙ্গে আমার এই ছোট্ট 3 বছরের মেয়েটার কি অবস্থা দেখুন, পুরো তার গোড়া থেকে আগে হাত রাখা আমার বাদ দিত, মানে একদম তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। বিরল রোগে আক্রান্ত ছোট্ট কৃতিকে নিয়ে টিভি9 বাংলা স্টুডিওতে এসেছিলেন কৃতির বাবা মা। সেদিন তারা কি অভিযোগ করেছিলেন টিভি9 বাংলার স্টুডিওতে এসে, শুনুন। আমার বাচ্চাকে দেখার পরে উনি বললেন যে আমি এই বাচ্চাটার আমি চিকিৎসা করাবো, এরকমও বলেছেন, প্লাস্টিক সার্জারি পর্যন্ত করাবো, কিছু কিছু নিউজেও আমি সেই সময় দেখেছিলাম। আর তারপরে বললেন ওর স্কুল কি পড়ছে, আমি বলি এখন তো দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ওই স্কুলে বলে ঠিক আছে, পরবর্তীকালে ওর স্কুলের ভর্তি করার
ব্যবস্থাটা আমি করে দেবো, এই কথা বলেছিলেন। কিন্তু তারপরে যত দিন যায় আস্তে আস্তে মানে আমরা তখন থেকে চলে এলাম, চলে আসার পরে আমাদের ওখানকার লোকাল যে ওই মানে তৃণমূলের যারা নেতা আছেন তারা আমাকে একদিন কালীঘাটের অফিসে আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে ওই অফিসে ওখানে ডক্টর শান্তনু সেন বসে থাকতেন আর অয়ন ঘোষ দস্তিদার। ডক্টর যে শান্তনু সেন উনি একটুখানি বলতেন এখানেই বা এসছেন কেন, এরমভাবে বলতেন আমাকে। আমি সেই সময় আপনি তো নিজে জাননি, না, আমাকে ডাকা হয়েছিল, হ্যাঁ, কিন্তু যখন উনি ওই কথা বলতেন তখন আমার আর মানে ওখানে দুবার যাওয়ার পরে আমার আর ভালো লাগতো না। আমার স্ত্রী এবার সে তো একটা বাচ্চার মা, তার কোনো রকম হয়তো এরমভাবে মনে হয়েছিল একটা আশার বুক বেঁধেছিল। কতবার গেছিলেন আপনারা? আমার স্ত্রী আমি দুবার গেছিলাম, দুবার যাওয়ার পরে আমি যখন বুঝে যাই আমি তখন বললাম যে ওখানে গিয়ে কোনো লাভ হবে না। আমার স্ত্রী প্রায় 20 থেকে 25 বার ওনার অফিসে হাঁটা। আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। আমার হাজব্যান্ড তো সামান্য গাড়ি চালক, কোনো রকমের সংসারটা চলে আমাদের। তখন আমরা কি করব, মানে আমি তো খুবই মানে ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। আমি বারে বারে গেছি, বারে বারে আমি হতাশ হয়ে ফিরে এসেছি। তারপরে আমি ভেঙে পড়িনি, আমি জানতাম আমি ভেঙে পড়লে আমার বাচ্চাটাকে কে সুস্থ করে তুলবে। আমি সাধারণ মানুষের কাছে গেছি, আমার এই বাচ্চার জন্য ভিক্ষা করেছি আমি। পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। তার যে নিঃশব্দ বিপ্লব বলে যে পত্রিকাটি এই বইটা বার করে প্রচুর মানে ঢক্কা নিনাদ করে, তাতে মানে জুভেনাইল অ্যাক্টকে পুরো উল্লঙ্ঘন করে একটা শিশুকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেছিল অভিষেক ব্যানার্জি। এটা হচ্ছে ওর যে নিঃশব্দ বিপ্লবের 323 পৃষ্ঠা। সেবাস্ট্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না। সেখান থেকে এরা আরজি করে পাঠায় এবং আরজি কর থেকে এর হাত কেটে বাদ, মানে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিতে হয়। তো এটা একটা বিচার হওয়া দরকার আছে, সেই জন্য এনারা আইনের দ্বারস্থ হয়েছেন। জানার পরে এনারা লিখিত আজকে কমপ্লেন জমা দেন এবং এফআইআর স্টার্ট হবে। এফআইআর স্টার্ট করার জন্য অনুরোধ করেন আমাদের মাননীয় আইসি সাহেবকে। দেখুন, এটা একটা অভিযোগ সেবাশ্রয় নিয়ে, একমাত্র অভিযোগ কিন্তু নয়, একাধিক অভিযোগ। তালিকাটা অনেকটা লম্বা। অভিযোগ উঠেছিল মহেশতলায় সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার জেরে পা বাদ গেছিল মালতী বিশ্বাসের। আর যে খবর পাচ্ছি আমরা, এই পা বাদ যাওয়ার ঘটনায় মালতী বিশ্বাসের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অনেকেরই বয়ান রেকর্ড করা হয়েছে। ডিটেল নেব সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, শুভজিৎ, প্রথমে তোমাকে যেটা বলবো যে এই মালতী বিশ্বাস মহেশতলার সেবাশ্রয়ে গিয়ে চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ, আর সেই ভুল চিকিৎসায় তার ডান পা কেটে বাদ দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই মর্মে এই মালতী বিশ্বাসের পরিবারের তরফ থেকে রবীন্দ্রনগর থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 13 জনের নামে অভিযোগ হয়, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। আর সেই তদন্তে নেমে এবার মালতী বিশ্বাসের বয়ান রেকর্ড করলো পুলিশ। এসডিপিও মহেশতলা এবং তার পাশাপাশি রবীন্দ্রনগর থানার পুলিশ, তারা আজ মালতী বিশ্বাসের বয়ান রেকর্ড করেছে। এমনকি মালতী বিশ্বাসের ছেলে, তারও স্টেটমেন্ট নেওয়া হয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। এবং গোটা এই যে বয়ান নেওয়ার যে প্রক্রিয়া, সবটাই ভিডিও রেকর্ডিং করা হয়েছে। তার কারণ এই মালতী বিশ্বাসের স্বামী, তিনি কিন্তু মূলত লিখিতভাবে অভিযোগ করেছিলেন যে গত বছর মহেশতলাতে যে সেবাশ্রয়ের ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়েই ভুল চিকিৎসা, এমনকি সেই চিকিৎসার জায়গা থেকে, গাফিলতির জায়গা থেকে মালতী বিশ্বাসের পা কেটে বাদ দিতে হয়েছিল। আর মালতী বিশ্বাসের স্বামী, তার গতকাল বয়ান রেকর্ড করা হয়েছিল এবং এবার একেবারে মালতী বিশ্বাস তার স্টেটমেন্ট রেকর্ড করেছে, অর্থাৎ তার শারীরিক কি অসুস্থতা ছিল। ধন্যবাদ সুপ্রিয়। এই সেবাশ্রয় নিয়ে মালতী বিশ্বাস ঠিক কি অভিযোগ করেছিলেন একবার শোনাই। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে। তার পেয়ে অয়ন আর তার পেয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে। বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে
আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। সেবাশ্রয়ে মানুষের হাত কাটা যাচ্ছে, সেবাশ্রয়ে গিয়ে মানুষের পা কাটা যাচ্ছে, কিন্তু লজ্জায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা কাটা যাচ্ছে না। এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগেই সেবাশ্রয় নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেবাশ্রয়ের পা কাটা গেছিল, হাত কাটা গেছে, কিন্তু সাংসদের লজ্জায় মাথা কাটা যায়নি। এটাই দুঃখ যে সাংসদ যিনি এগুলো করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার লজ্জায় মাথা কাটা যাচ্ছে না। আপনি নির্বাচনী রাজনীতিতে দুধাপ এগোনোর জন্য মানুষের জীবনকে মাসুল করলেন, এটা তো হলে চলে না। আর অন্যদিকে বিরল রোগে আক্রান্ত মেয়ে, মুখ্যমন্ত্রী জনতার দরবারে বারাসতের অদ্রিতের পরিবার। মেয়ের চিকিৎসার জন্য এখনো 9 কোটি টাকা লাগবে। কুল কিনারা না পেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অদ্রিতের বাবা মা। আশ্বাস মিলেছে মুখ্যমন্ত্রী। শুভেন্দু জনতার দরবার থেকে বেরিয়ে দাবি করেছেন অদ্রিতের পরিবার। আমাদের আশ্বাস দিয়েছেন যে একটু সময় লাগবে, আমাদের অনেক জায়গায় লেটার করতে বললেন, এই মুহূর্তে উনি এই বিষয়টা দেখবেন উনি বললেন, এইটুকুনি আশ্বাস আমাদের দিয়েছেন। আমাদের হাতে বেশি সময় নেই, ছেলেটা দিনে দিনে আরো খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আগে একটু খেতে পারতে, এখন খাওয়াতেও অসুবিধা, গিলতে পারে না, দিনে দিনে হাতে পায়ে জোর আরো কমে যাচ্ছে ওর। আমার ছেলের SMA নামের বিরল রোগটি হয়েছে, যা ট্রিটমেন্টের খরচ হচ্ছে 16 কোটি টাকা। তো এখন আমাদের এস্টিমেট দিয়েছেন হচ্ছে 16 কোটি টাকা, কিন্তু এখন ছাড় দিয়ে শোনা যাচ্ছে যে সেটা 9 কোটিতে দাঁড়াচ্ছে, কিন্তু সেটাই আমরা কোথায় পাবো? আমরা দোকান বাজার প্রত্যেক দিন আমি ছোট ছেলেটাকে রেখে রেখে পাড়ার সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে দোকান বাজারে গিয়ে টাকা তুলছি ছেলেটাকে সুস্থ করছি, কিন্তু তাতে কতই বা হচ্ছে, সবাই দিতে চাইছে না। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কণ্ঠ ছেড়েছেন, মানে ভয়েস স্যাম্পেল দিতে গেছিলেন আর কি। তিনি ঢুকেছিলেন, ছবি দেখিয়েছি আমরা, বেরিয়েছেন, সেই ছবিও দেখিয়েছি। যে খবর পাচ্ছি আমরা যে 5 মিনিটের একটা রেকর্ডিং হয়েছে, আর তাতেই লুকিয়ে আছে অভিষেকের ভাগ্য। সুজয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকছেন, ছবি দেখিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, ছবি দেখিয়েছি। ভেতরে ঠিক কি ঘটেছে, সূত্র কি বলছে, সোর্স কি বলছে? দেখো, তাকে এক পাতার একটা স্ক্রিপ্ট পড়ানো হয়েছে এবং সেই স্ক্রিপ্টে ডিজে হুমকি সংক্রান্ত যে মন্তব্য করেছিলেন সরাসরি হুবহু লাইন বাই লাইন তেমনটা লেখা যায় না, সুপ্রিম কোর্টের আদেশ হয়েছে, কিন্তু সেখানে ব্যবহৃত সে যে বাক্যগুলো ব্যবহার করেছিলেন সেখানকার কিছু শব্দ বাছাই করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 বার পড়ানো হয়েছে। একবার তাকে বলা হয়েছে দ্রুত গতিতে পড়ে যেতে, অর্থাৎ স্পিডে পড়তে, এবং আরেকবার বলা হয়েছে যে থেমে থেমে পড়তে। সব মিলিয়ে প্রায় 5 মিনিটের একটা রেকর্ডিং হয়েছে, যেটা ভয়েস স্যাম্পল আকারে রেকর্ড করে রাখা হয়েছে একটা মেমোরি কার্ডে। সেটার হ্যাশ ভ্যালু ক্রিয়েট করা হয়েছে, কারণ ফরেনসিককে সেই কণ্ঠস্বর মিলিয়ে দেখার জন্য হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতে হয়। সেই হ্যাশ ভ্যালু ক্রিয়েট করা হয়েছে। গোটা প্রক্রিয়াটা, অর্থাৎ বিচারকের চেম্বারে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না যে তাকে জোর করে কিছু করা হয়েছে। এবং সবশেষে কোর্টের অর্ডার দেওয়া হয়েছে এবং অর্থাৎ কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়া হয়েছে যে তিনি কোর্টের আদেশ মেনে তিনি কণ্ঠস্বর নমুনা দিলেন, এবং তাকে যে স্ক্রিপ্ট পড়ানো হয়েছে তাতে সই করিয়ে নেওয়া হয়েছে যে তিনি এই স্ক্রিপ্ট পড়লেন, অর্থাৎ তার বেশ কাজ। ধন্যবাদ সুজয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এমন করে না করছিলেন যে ভয়েস দেব না, মানে লতা মঙ্গেশকরকেও মনে হয় অত রিকোয়েস্ট করতে হতো না যে 2-1 কলি গান গিয়ে দিন, তা বললে পরে অতক্ষণ অপেক্ষা করতে হতো না। উনি তো ঘুরে বেড়াচ্ছেন, জানি না উনি লতা মঙ্গেশকরের থেকে বড় গায়ক কিনা। তো ঠেলায় না পড়লে বিড়াল কাছে চলে না, আমরা তো জানি। এখন ঠেলায় পড়েছেন, 2-2বার যাননি, 3য়বার হলে আদালত হয়তো বলবে কান ধরে তুলে নিয়ে এসো ছেলেটিকে। তো সেই ভয়েই যাচ্ছেন, ঠেলায় পড়েছেন না কোথায়। गुना नहीं किया तो डरो मत, और गुना किया तो जो कानून के ढंग से जो होना है होगा। कम इससे भागा कैसे? कानून से भागना मुश्किल है।
আইন আছে, ব্যবস্থা আছে, তারা বুঝবে। ডাকছে যখন একটা সমর্থন না যোগ্য এইসব বলার কোনো প্রাসঙ্গিক নয় আমার কাছে। পরীক্ষার 12 বছর পর অবশেষে চাকরি পাচ্ছেন 1177 জন। 2014 টেটে আপার প্রাইমারি নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে 21শে জুলাই। এই 12 বছর কেন তাদের অপেক্ষা করতে হলো, ডিটেল নেব সুমনের কাছ থেকে। সুমন, 21শে জুলাই খুব গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা জানা যাচ্ছে যে 2014 সালে যারা আপার প্রাইমারি টেট পাস করেছিলেন দীর্ঘদিন তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, একাধিকবার কোর্টের চক্কর কাটতে হয়েছে। অবশেষে 21শে জুলাই থেকে তাদের কাউন্সেলিং শুরু হচ্ছে। আচার্য সদনেই কাউন্সেলিং হবে, সেকেন্ড যে অফিসটা রয়েছে সেখানে। 21শে জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত কাউন্সেলিং চলবে। অবশেষে 1177 জন নিয়োগ পাচ্ছেন এবং পরিবর্তনের সরকারের প্রথম নিয়োগ এটাকেই বলা চলে। ধন্যবাদ।